পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে কোপ সম্মেলনে প্রধান উপদেষ্টা টিকে থাকার জন্য নতুন জীবনধারা গড়ার তাগিদ। ভিন্নমত সহ সব পক্ষের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। গুলিস্তানের 0 পয়েন্টে হামলার ঘটনায় জবাবদিহি চায় অ্যামনেস্টি। ডেঙ্গুতে সারা দেশে আরও 5 জনের মৃত্যু। বর্ষা পেরোলেও চলছে তাণ্ডব। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। এবং আগামীতে ঘরে বসে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুযোগ মিলবে বললেন উপদেষ্টা হাসান আরিফ। উদ্যোগে সন্তুষ্ট মালিকেরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কোপ সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তুলতে হবে। এর আগে এক সাইডলাইন বৈঠকে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ ভাগ করে নেয়ার জন্য দক্ষিণ এশিয়া গ্রিড লাইন তৈরির পরামর্শ দেন ডক্টর ইউনূস। এমআর আসাদের রিপোর্ট। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্জ্য ও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে বিকল্প নতুন জীবনধারা নির্মাণ করতে হবে। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রভাবে বৈশ্বিক জীবনযাত্রা সুরক্ষিত হবে বলেও মনে করেন প্রফেসর ইউনূস। This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. এছাড়া সোশ্যাল বিজনেস গ্রুপের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ দিয়ে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করা হলে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমবে। বৈঠকে বর্তমান সরকারের উদ্যোগ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমআর আসাদ, মোহনা সংবাদ। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সভা সমাবেশের স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় এসব স্বাধীনতা রক্ষা করা জরুরি। Free press is vital to covering any situation, including, of course, the situation in Bangladesh. Press freedom and media freedom is important to the president, important to the secretary, and we would encourage and want to ensure that the rights and freedoms of all journalists are being appropriately respected. রাজধানীর 0 পয়েন্টে গেল রবিবার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও বলে সংস্থাটি। এক বিবৃতিতে এমন আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করা গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয় বিবৃতিতে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। তারা বলছেন, যাদের বিপ্লবের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তাদের দিকেই মনোযোগ নেই সরকারের। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
বুধবার বেলা 11টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 4 তলায় দীর্ঘ সময় আহতদের খোঁজ খবর নেন তারা। তবে সাক্ষাৎ না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অন্যান্য ওয়ার্ডে ভর্তি হওয়া জুলাই অভ্যুত্থানের আহতরা। একত্রিত হয়ে উপদেষ্টার গাড়ি অবরোধের চেষ্টা করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি সামলে হাসপাতাল ত্যাগ করেন ব্রিটিশ হাইকমিশনার ও উপদেষ্টা। পরে হাসপাতালের সামনে প্রধান সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। মনোযোগ দিয়ে তাদের দাবি দাবাগুলো শোনেন তারা। আপনার দেশকে ভালোবাসেন তো? তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দাবি দেওয়া আন্দোলনে আপনারা তো জানেন আমাদের হয়ে আসে না। এখন এই দেশকে পুনর্গঠন করার দায়িত্ব আমাদের না? আমাদের তো নাকি? মানে আমার দায়িত্ব নাকি আপনাদেরও দায়িত্ব? আমরা আশা করি কিছুক্ষণের মতো হয়তো ওনাদের যে দাবি দেওয়া সেটা পেশ করে হয়তো এটা থেকে শোনা। ওনারা আহত অবস্থায় আছেন, ওনাদের প্রতি আমাদের অবশ্যই সুনজর এবং আমরা নরম ভাবে ওনাদের সাথে। নিজেদের অভিযোগ তুলে ধরেন জুলাই বিপ্লবের আহত সৈনিকেরা। যে উপদেষ্টাগুলো উপদেষ্টা হয়েছেন আমাদের ভাইদের রক্তের উপরে, পায়ের উপরে, চোখের উপরে ভর করে, তাদের এখনো কেন কান্না? তারা কেন কান্না করবে? তারা কেন কথা বলবে? তাদের পা ধরবে, হাত ধরবে? এ সময় তারা জানান সরকার আহতদের প্রতি অবহেলা করেছে এবং বিপ্লবের প্রতিপক্ষদের নতুন করে উপদেষ্টা বানিয়ে বিজয়কে প্রশ্নবিদ্ধ করছে। তারা বিপ্লবের স্পিড ধারণ করে না, বিপ্লবকে ধারণ করে না, ওইসব উপদেষ্টাকে আমরা মানি না। ওবায়দুল হক মারুফ, মহড়া সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর সহায়তায় পুরান ঢাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের একটি টিম। খবর পেয়ে মালিকপক্ষ সটকে পড়লেও তালা ভেঙে অভিযান চালায় তারা। জব্দ করা হয় মেশিন সহ বেশ কিছু মালামাল। কোথাও কোথাও এলাকাবাসীর বাধার মুখেও পড়তে হয় অভিযান পরিচালনাকারীদের। তবে পলিথিন বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। মুদাসসির আলীর প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী পুরান ঢাকার লালবাগ এলাকায় পলিথিনের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের টিম। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ নিয়ে কামালবাগ রোডের এক কারখানায় অভিযান চালানো হয়। বৈধতা নেই, তারপরও অবাধে পলিথিন তৈরি হচ্ছে কারখানাটিতে। বিভিন্ন মালামাল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযান নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী। আমরা সিলগালা করে দিয়ে যাচ্ছি এবং পুরো ভবনটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছি। আমাদের মোটিভটাই হচ্ছে আমরা পুরো দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারটা নিষিদ্ধ করব। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যারা উৎপাদন করছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান সবার বিরুদ্ধেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা সব জায়গায় যাব। তবে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয় অভিযান পরিচালনাকারীদের। তারা বলছেন বিকল্প ব্যবস্থার আগে পলিথিন নিষিদ্ধ করা যাবে না। 10 লক্ষ শ্রমিক আছে, 10 লক্ষ শ্রমিক এটা বন্ধ করে দিলে কি করে খাইবো? সরকার কি করছে না লাগে? এতগুলি শ্রমিকের চাকরি দেব, আমাদের বাকি আছে এগুলি টাকা দেব ফেরত, আমরা এগুলি বন্ধ করে দেব। বিকল্প দেব। আমরা পলিথিন বন্ধের পক্ষে। সরকারের কাছে জোরালো আবেদন, আমাদের কর্মসংস্থান করে দাও। কেবল একটি কারখানা সিলগালা করা হলেও এলাকাবাসীর বিরোধিতার মুখে দ্রুত সময়ের মধ্যে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। মুদাসসির আলী, মহড়া সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার অব্যাহত আছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আর সংস্কার দীর্ঘায়িত হলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মনে করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিম ভূঁইয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। শেখ হাসিনা সরকার স্বৈরাচারী কায়দায় দেশে বাকশাল কায়েম করেছিল এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেসিবাদীদের বিষয়ে সজাগ থাকতে হবে। সংস্কারের ধীরগতি নিয়েও কথা বলেন তিনি। সহাবস্থানের পরিবেশ এটা শেখ হাসিনাই নষ্ট করেছে। বিএনপি কিন্তু তার যে ঔদার্য, তার যে সুরুচি, তার যে গণতান্ত্রিক চেতনা, ডেমোক্রেটিক মাইন্ড সবসময় শো করেছে। সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে উলামা দল ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভায় দেয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে এখনও ষড়যন্ত্র চলছে, এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। এদিকে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা পড়েছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু করতে কিছু সংস্কার প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ডেঙ্গুক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম 13 দিনেই 75 জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর চলতি বছরের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 372 জনে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আর গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 1221 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে 384 জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্ষাকাল পেরোলেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, এ থেকে রেহাই পেতে দরকার সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ। এদিকে মশক নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে বলে মনে করেন নগরবাসী। সুরাইয়া মুনির রিপোর্ট। চলতি বছরের 12 নভেম্বর পর্যন্ত সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪,৮০০ শতাধিক ডেঙ্গু রোগী। এর মধ্যে ৬৩% পুরুষ এবং বাকিরা নারী ও শিশু। আক্রান্তদের বেশিরভাগই জ্বর, পেট ও মাংসপেশিতে ব্যথা, ডায়রিয়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মাথা ব্যথা ছিল, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তারপরে আপনার কিছুটা মাসেল পেন ছিল, মাথা ব্যথা করছিল, শরীর দুর্বল লাগে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরও ডেঙ্গু নির্মূল না হয় সিটি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করছেন রোগীরা। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে তাদের এই ডেঙ্গু নিধন সম্পর্কে অত্যন্ত অবহেলা আছে এবং গাফলতি আছে। সিটি কর্পোরেশনের কাজগুলো ভালো করুক, তাহলে জনগণ পরিষ্কার পরিচ্ছন্নতা করলে জনগণ ভালো থাকবে, সুস্থ থাকবে। চিকিৎসকরা জানান, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রার হেরফেরের কারণে এডিস মশার বংশবিস্তারের ধরনেও পরিবর্তন এসেছে। বর্তমানে এরা নোংরা পানিতে বংশবিস্তারে সক্ষম। প্রতিদিনই দেখা যাচ্ছে একজনকে হারাচ্ছি, তো ব্যাপারটা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। তবে এখানে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে পারে স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন। আগেকার মতো যে আমরা যেটা বলতাম স্বচ্ছ পানিতে এডিস মশা জন্মায়, এখন কিন্তু কিছু ওরা এই পানিতেও জন্মাচ্ছে, এবং হয়তো প্রজনন রেটটা কম, কিন্তু তারা জন্মাচ্ছে। এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সহজেই রেহাই মিলবে না বলে মনে করেন এই চিকিৎসক। ডেঙ্গু তো সবসময়ই শঙ্কা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। করদাতা ও গ্রহীতার মধ্যে দূরত্ব ঘোচাতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দেয়া যাবে। রাজধানীর মণিপুরি পাড়ায় সপ্তাহব্যাপী ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে একথা বলেন উপদেষ্টা আরিফ হাসান। আর ভূমি সচিব সালেহ আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যে এই সেবা দেশ জুড়ে চালু হবে। এদিকে হয়রানি মুক্ত সেবার এমন উদ্যোগে সন্তুষ্ট জানিয়েছেন ভূমি মালিকেরা। মনিরুল ইসলামের রিপোর্ট। ভূমি কর দিতে এখন আর হোল্ডিং অনুমোদনের জন্য লাগবে না অপেক্ষা, ঘরে বসেই দেয়া যাবে ভূমি সংক্রান্ত কর। ঢাকার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরি বাজার মৌজার ভূমি সেবাকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর অংশ হিসেবে দুপুরে শুরু হয় ভূমি সেবা ক্যাম্প, চলবে সপ্তাহ জুড়ে। ldtax.gov.bd, তারপরে এখানে যে আমাদের সাইটে এখানে অপশন আছে অনলাইন ভূমি উন্নয়ন কর। এই ক্যাম্পে তেজতুরি বাজার মৌজার জমি মালিকরা সহজেই ভূমি কর দিতে পারবেন। সহজে সেবা নিতে ছুটে এসেছেন অনেকেই। ভূমি অফিসের হয়রানি থেকে মুক্তি পেতে সরকারের এমন উদ্যোগের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন তারা। এই যে খাজনা দিয়ে গেলাম, এখানে আমার দামনা শেষ, আমার ভূমি অফিসে যাইতে হলো না, আমার গাড়ি ভাড়া লাগলো না। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সরকারের যে পদক্ষেপ, সেটা নিশ্চয়ই নিঃসন্দেহে
আমরা তাদের সাপোর্ট করি। আমি যেখানে আসছি অনলাইনে আমি আমার খাজনাটা দিতে পেরেছি। ভূমি মন্ত্রণালয়ের এই প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক সচিব হান্নান মিয়া। তিনি বলেন, অনলাইনে প্রদত্ত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে। আর্থিক বিষয়টা আমরা সরাসরি ট্রেজারি চালানের মাধ্যমে সরাসরি ব্যাংকের নেওয়া হচ্ছে এবং আমাদের ট্রেজারিতে চলে যাচ্ছে। কোনো ক্যাশ হ্যান্ডেলিং আমরা করছি না, কাউকে কোনো ক্যাশ টাকা দিবেন না। সচিবের মতে, ভূমি কর দেয়া মানেই জমির মালিকানার সুরক্ষা নিশ্চিত করা। ভূমি মন্ত্রণালয় আগে যেভাবে কাজ করে এসেছে, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা সেখান থেকে সরে আসতে চাচ্ছি। আমরা বেরিয়ে এসে নতুনভাবে জনগণের কাছাকাছি এসে সেবা প্রদানে আমরা প্রতিশ্রুত। অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আরিফ হাসান বলেন, ধারাবাহিকভাবে ভূমি সংক্রান্ত সমস্ত সেবাকে ক্যাশলেসে রূপান্তর করা হবে। তেজতুরি বাজার মহাশয় নয়, সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই যারা সেবা প্রদানকারী আর যারা সেবা গ্রহণকারী তাদের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে এবং ওনাদের আর একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এই সমিতিগুলো, যে কল সেন্টারের মাধ্যমে তারা তথ্য পাবেন আর এই সমিতির মাধ্যমেও তারা যোগাযোগের মাধ্যমে তথ্য পাবেন। সরকারি সেবাকে জনবান্ধবের পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান আরিফ হাসান। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলা আয়োজন নিয়ে যে সংশয় ছিল সেটি কেটে গেছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিকেলে সচিবালয়ে একটি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যদের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। এ বিষয়ে 3টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, গেল 15 বছর মুক্তিযুদ্ধ নাম করে দুঃশাসন ও হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আড়াল করে রাখা হয়েছিল। নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনাও জানান তিনি। বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয় কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা, এইসব আমাদের কাজ না। ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে কাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকালে রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এক ব্রিফিংয়ে কথা জানান সমিতির সভাপতি AK আজাদ খান। বর্তমানে দেশের 1,30,00,000 রোগীর মধ্যে 63 লাখ রোগীকে ডায়াবেটিক সমিতির আওতায় আনা সম্ভব হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস যে আজকে, এটা তো একটা ইউএন ডে। তো ইউএন ডেতে এর উদ্দেশ্যটা হলো সচেতনতা সৃষ্টি করা, এটাই উদ্দেশ্য যে এই রোগ মহামারী, কিন্তু এই মহামারীটা রোধ করা যায়, এই একটা। দ্বিতীয় আরেকটি হলো যে সব চেষ্টা করলেও কিছু লোক হবে ডায়াবেটিস, কিন্তু ডায়াবেটিস যে হবে সেটাও যদি সে সম্পূর্ণ কন্ট্রোলে রাখে তাহলে একেবারে সম্পূর্ণ প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন 63 ফিলিস্তিনি। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন এবং আহত হয়েছেন 88 জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3,287 জনে দাঁড়িয়েছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রশাসন সাজাতে শুরু করেছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন এবারও অনুগতরা ঠাঁই পাচ্ছে তার প্রশাসনে। ইতিমধ্যে ইলন মাস্ক, এলিস স্টেফানিক, সুজি ওয়াইলস, টম হোমেনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন করে সংযুক্ত হয়েছেন পিট হেগসেট, মার্কো রুবিও এবং বিবেক রামস্বামী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2 মাস পর ক্ষমতাধর দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেবেন তিনি। তার আগেই সাজিয়ে ফেলেছেন মন্ত্রিসভা এবং প্রশাসন। সেখানে নিয়োগ দেয়া হচ্ছে তার অনুগত এবং মিত্রদের।
নিজের সরকারের পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিকেও। সংক্ষিপ্ত তালিকায় সম্ভবত সবচেয়ে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থনকারী প্রার্থী ছিলেন রুবিও। সবকিছু ঠিক থাকলে প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেয়া এ রাজনীতিবিদ। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথকেও নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। হেগসেথ রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একজন উপস্থাপক। অবশ্য মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও আছে তার। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে 44 বছর বয়সী হেগসেথকে প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়ার কথা জানান ট্রাম্প। এছাড়া মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাউথ ডেকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোম। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সাধারণত জননিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, অভিবাসন ও দুর্যোগ মোকাবেলার মতো বিষয়গুলো দেখভাল করে। এই দায়িত্ব সামলানোর ক্ষেত্রে ক্রিস্টি নোমকে বেছে নিচ্ছেন ট্রাম্প। এছাড়া ইলন মাস্ককে দেয়া হচ্ছে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব। সেখানে আরও থাকবেন প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামস্বামী। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মাস্ক ও বিবেক তার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করা, কেন্দ্রীয় সংস্থাগুলোর পুনর্গঠন, অতিরিক্ত নিয়ম নীতি এবং অপচয়জনিত ব্যয় কমাতে ভূমিকা রাখতে পারবেন। ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিচ্ছেন টম হোম্যানকে। তিনি কট্টর অভিবাসী বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে অদম্য মানসিকতার কারণে সম্ভবত হোম্যানকে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট। নিজের প্রশাসন নিয়ে বেশ আগেভাগেই ছক কষেছেন ট্রাম্প। দেখার অপেক্ষা নতুন প্রশাসন কতটা সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে তার সর্বশেষ উপন্যাস অরবিটালের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন। ক্রিকেট টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দিয়েছেন এই বাঁহাতি। আগামী 16 নভেম্বর ইমরুল তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন। 2008 সালের 14 অক্টোবর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের মাধ্যমে জাতীয় দলের হয়ে পথ চলা শুরু হয় ইমরুল কায়েসের। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে কোপ সম্মেলনে প্রধান উপদেষ্টা টিকে থাকার জন্য নতুন জীবনধারা গড়ার তাগিদ। ভিন্নমত সহ সব পক্ষের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। গুলিস্তানের 0 পয়েন্টে হামলার ঘটনায় জবাবদিহি চায় অ্যামনেস্টি। ডেঙ্গুতে সারা দেশে আরও 5 জনের মৃত্যু। বর্ষা পেরোলেও চলছে তাণ্ডব। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। এবং আগামীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দেওয়ার সুযোগ মিলবে বললেন উপদেষ্টা হাসান আরিফ। উদ্যোগে সন্তুষ্ট মালিকেরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।